শুরু হচ্ছে হাই ভোল্টেজ মডেল 28। আজকের এই হাই ভোল্টেজ মডেলে আমরা আলোচনা করব মোট 20 কোশ্চেন্স এবং এই 20টা কোশ্চেনই আমরা এক্সপার্ট ইংলিশ বই থেকে ভালো ভালো প্রশ্নগুলো কালেকশন করেছি। তো চলুন শুরু করি। আজকের প্রথম প্রশ্ন 1 নাম্বার। আপনারা কাউন্ট করবেন মোট 20টা প্রশ্নের মধ্যে আপনি কয়টা প্রশ্ন পারেন, তাহলে আপনি আপনার পারফরমেন্সটা কিন্তু এখনই জাজ করে ফেলতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার পারফরমেন্সটা কোথায় দাঁড়াচ্ছে। এমডি নুরুজ্জামান কক্সবাজার থেকে দ্রুত বলেন 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? কোশ্চেন নাম্বার 1 অ্যান্সারটা কি হতে পারে? 1 নম্বর কোশ্চেন দেখেন, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? 1 নম্বর কোশ্চেন দেখি কোশ্চেন নাম্বার 1 কে উত্তর দিতে পারেন, দ্রুত উত্তর দেবেন। আচ্ছা, শাকিল শেয়ার করেছেন, সবাই শেয়ার করেন, শেয়ার করে শেয়ার ডান লিখেন এবং শেয়ার ডান লেখার পরেই আপনাদের জন্য কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকছে এক্সপার্ট ইংলিশ বই। কৌশিক, রনি, হ্যান্ডআউটের বাংলা শুদ্ধপত্র কি, মানে বাংলা পরিভাষাটা কি? হ্যান্ডআউট। আচ্ছা, এটা কি হস্তপত্র নাকি তথ্যপত্র নাকি প্রচারপত্র নাকি জ্ঞাপনপত্র? এখন দেখেন এই যে একটা কনফিউশন কোশ্চেন, কেন এটা দিলাম আপনাদেরকে? কারণ এই কোশ্চেনটা এই জন্যই দিলাম যে আপনি যে কোনো সময় এটা মিস করবেন, ভুল করবেন, সেই ভুল যেন না হয় ওখান থেকে আপনাকে এই কোশ্চেনটা দেওয়া। দেখেন, সো এইটার মূল কথাটা কি? আমরা প্রচারপত্র ভার্সাস জ্ঞাপনপত্র। আমাদের এই হাই ভোল্টেজের আলোচনা কিন্তু কখনো শুধু প্রশ্ন সমাধান কেন্দ্রিক নয়, মনে রাখবেন এটা অ্যানালাইসিস কেন্দ্রিক, বিশ্লেষণ কেন্দ্রিক, এর সাথে সম্পর্ক রেখে যেন আরও কোনো কোশ্চেন আসলে আমরা উত্তর করতে পারি। ওবায়দুল্লাহ সহ আনসার করেছেন। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য রয়েছে বড় বই, শেয়ার করবেন। হ্যান্ডআউট শব্দের বাংলাটা হচ্ছে, দুইটা বাংলা হতে পারে, একটা হলো প্রচারপত্র, আরেকটা বাংলা হচ্ছে জ্ঞাপনপত্র। এখন আসেন এই যে প্রচারপত্র বা জ্ঞাপনপত্র, এই দুটোর মধ্যে আবার পার্থক্য কি ভালো করে বুঝেন। প্রচারপত্র হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আরেকটা জিনিস, সেটা হচ্ছে লিফলেট, আরেকটা বলতে পারি লিফলেট। এই লিফলেট অথবা যেটার মধ্যে আমরা বাণিজ্যিক কোনো প্রচারণা পাই, অর্থাৎ আমরা যদি মনে করেন একটা বিজ্ঞাপন পেলাম বা সেখান থেকে কোনো কিছু কেনার কথা বলা আছে, এইগুলোকে বলা হয় হলো প্রচারপত্র। অথবা নির্বাচনের জন্য যে লিফলেট দেওয়া হয় সেটাকেও আমরা প্রচারপত্র বলতে পারি। কিন্তু জ্ঞাপনপত্র জিনিসটা হলো শুধু তথ্য নির্ভর হবে। কি হবে বলেন? তথ্য নির্ভর হবে। সো তথ্য নির্ভর বিষয়টা কি? তথ্য নির্ভর হচ্ছে আপনি যেমন বিভিন্ন এডুকেশনাল, মানে শিক্ষাগত, যারা খাতা কলম নিয়ে বসেন একটু লিখে নেবেন, শিক্ষাগত বা জ্ঞানমূলক বা ঘোষণা, এইগুলো বোঝাতে হচ্ছে ব্যবহার করা হবে জ্ঞাপনপত্র শব্দটা। এখন পরীক্ষার হলে কিন্তু একটু প্রশ্নটা ঘুরিয়ে দিবে। এতদিন আসছিল 39তম বিসিএসে যে হ্যান্ডআউট শব্দের বাংলা পরিভাষা কি, এটার অ্যান্সার হবে জ্ঞাপনপত্র। এখন আপনাকে আবার প্রশ্ন করবে জ্ঞাপনপত্র বলতে কি বোঝায়। সো জ্ঞাপনপত্র বলতে আমরা বুঝি হচ্ছে যেটা শিক্ষাগত, জ্ঞানমূলক বা বিভিন্ন সরকারি বেসরকারি ঘোষণাগুলো, যেখানে সাধারণত বাণিজ্যিক কোনো নির্ভর থাকে না, শুধু তথ্যের ম্যাটারটা থাকে। হ্যাঁ, যেমন এটাকেই বলা হচ্ছে জ্ঞাপনপত্র। আর প্রচারপত্র হচ্ছে বলা হয় হ্যান্ডআউট। বলতে আমরা সাধারণত দুটাকেই বুঝতে পারি, তবে পরীক্ষায় যখন এই কোশ্চেনটা থাকবে তখন আমরা নিঃসন্দেহে আগে অ্যান্সার করব জ্ঞাপনপত্র। যদি কোনোভাবে অপশনে জ্ঞাপনপত্র না থাকে তাহলে আপনি প্রচারপত্র চুজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে শিক্ষকই যে কথা বলুক, আমি ভাই গবেষণার কথা বলছি, গবেষণা মাথায় রেখেন, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দিবেন। তাহলে কোশ্চেন নাম্বার 1 যে পেরেছেন পয়েন্ট 1 গণনা করে রাখেন। এই 1 নম্বর পয়েন্ট আমরা দেখব 20টা প্রশ্নের মধ্যে কার কত অ্যান্সার হয়। ওকে, 2 নম্বর প্রশ্ন আমরা একটু ক্লাসটা শেয়ার করি। ক্লাসটা শেয়ার করলে কিন্তু আজকে এই বইটা যে কোনো একজন পাবেন লটারির মাধ্যমে অথবা সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে, আমরা দিয়ে দিব, ঘোষণা দিয়ে দেবো পেজে। আর পাবেন একটা এক্সপার্ট লিটারেচার বই। সামনে বিসিএস পরীক্ষায় 15তে 15 মার্কস কমন পাবেন এটা থেকে। আসেন ক্লাসটা শেয়ার করবেন। রুলা রায়লা, সোনার বাংলা শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। ফারুক উদ্দিন, সাদিয়া বলেন 2 এর অ্যান্সারটা কি হবে? 2 খুবই সহজ কোশ্চেন, কিন্তু আমার উদ্দেশ্য আপনাদের সাথে এটার শুধু অ্যান্সারটা নয়, মানে আমরা একটু এখানকার একটু বিশ্লেষণও দেখব। সো 2 নম্বর হচ্ছে ইয়োর শুজ ড্যাশ বিফোর এন্টারিং দ্য মস্ক। মসজিদে প্রবেশের পূর্বে তোমার জুতা কি করতে হবে? খুলে ফেলতে হবে, রাইট? সো খুলে ফেলার অর্থে আমরা জানি যে, অনেকেই হয়তো জানেন যে খুলে ফেলার অর্থে আমরা ব্যবহার করি পুট অফ। পুট অফ কথাটার মানে হলো খুলে ফেলা। পুট অফ কথাটার মানে কি বলেন? পুট অফ মানে হলো খুলে ফেলা। কিন্তু এখন প্রসঙ্গ হচ্ছে এই পুট অফ মানে যদি খুলে ফেলা হয়,
এই পুটের সাথে আরও কি কি আছে যেইগুলো আমরা ব্যবহার করলে পরীক্ষার হলে কোশ্চেনটা আসবে। এই কোশ্চেনটা অতীতে আসছে ঠিক আছে, কিন্তু সামনে দেখেন এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে। সো যাদের খাতা কলম আছে চুপ করে লিখে ফেলতে হবে আজকে ট্রিক্স। এই যে পুট দিয়ে 7টা ফ্রেজালস, যেই 7টা ফ্রেজালস আপনার জানা থাকলে কোশ্চেন আপনি একটা কমন পাবেনই। ক্লাস শেয়ার করেন। ইমন আলী বলেন এই 5টা আমরা একটু পড়ে নেই, একই সাথে পড়ে নেই, আপনারা যারা লিখছেন একটু লিখে নেন। পুটের সাথে যদি আমরা বাই দেই তাহলে কি হবে ভাই? পুটের সাথে বাই দিলে হবে হচ্ছে লে বাই, সরিয়ে ফেলা বা সঞ্চয় করা। পুট বাই বা লে বাই, দুটো মনে রাখেন। এটা এখন মনে রাখবেন কিভাবে দেখেন, আমরা যদি পুট মানে নর্মালি জানি হচ্ছে রাখা, আর বাই মানে এখানে বোঝাবে পাশে। সো আপনি পাশে কোনো কিছু রেখে দিলেন, এর মানে হচ্ছে আপনি যে অর্থ সম্পদ ইনকাম করলেন সেই ইনকামের কিছু অংশ আপনি পাশে আলাদা করে রাখলেন, এটার নামই হচ্ছে পুট বাই বা লে বাই। সো এই দুটাই মনে রাখবেন, পুট আর লে দুইটাই সেম। পুট বাই লে বাই মানে কি আসলে? পুট বাই লে বা লে বাই মানে হলো পাশে রাখা বা সঞ্চয় করে রাখা বা জমিয়ে রাখা। পুট ডাউন, পুট মানে রাখা আর ডাউন মানে নিচে। সো কোনো কিছুকে নিচে রাখা এর মানে হলো দমিয়ে রাখা। এইটা ব্যবহার করা হয় হচ্ছে সাধারণত কোনো কিছুকে উঠতির ক্ষেত্রে বাধা দেওয়া, সেটা মানুষ হোক আর বস্তুগত হোক। ঠিক আছে, যারা শেয়ার করেছেন শেয়ার ডান লিখবেন, এবং শেয়ার ডান লিখেন সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে কিন্তু পুরস্কার বিতরণ হবে, বড় একটা বই এক্সপার্ট ইংলিশ। এরপর দেখেন পুট অফ। পুট অফ মানে কি? পুট অফ কথাটার মানে হচ্ছে স্থগিত করা। দেখেন এখন আপনাদের একটু আগে দেখালাম পুট অফ মানে হচ্ছে টেক অফ, খুলে ফেলা, কিন্তু পুট অফই যদি আবার আপনার পরীক্ষায় আসে আরেকটা পুট অফ আছে যেটার বাংলা হচ্ছে স্থগিত করা। ধরেন খেলার মাঠে আজকে খেলাটাকে স্থগিত করা হলো, তাহলে এটাকে পুট অফ করা হলো। ক্লিয়ার? এখন আপনাদের এই পুট অফ আর হলো পুট আউট, এই দুটোর মধ্যে একটা সমস্যা কাজ করে, যেটা আমার মধ্যেও কাজ করতো। সো আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই যারা ক্লাস দেখছেন। সো পুট আউট মানে হলো নিভিয়ে ফেলা, যেটাকে আমরা বলি এক্সটিংগুইশ। কিন্তু অনেকে এই পুট আউটের জায়গায় পুট অফ কনফিউশন হয়ে যান। মনে রাখবেন, এইটা মনে রাখার জন্য আমি একটা সূত্র দিই আপনাদেরকে। দেখেন পুট আউট, আউট লিখতে টি লাগে, তার মানে আপনি হচ্ছে বাতি বা লাইট কথাটাকে যদি ইংরেজিতে লিখেন LIGHT, এই যে লাইট শেষে টি লাগে, তার মানে বাতি নেভানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে পুট আউট। আর নর্মালি কোনো কিছু খুলে ফেলা অফ মানে আপনার দেখেন ঘড়ি আছে এখানে, তাই না? ঘড়িটা আপনার গায়ের সাথে লেগে আছে, সো এটাকে খুলে ফেললেন, এটাকে বলা হচ্ছে কি? পুট অফ। ঠিক আছে, আবার এটা পড়লেন, এটাকে বলা হচ্ছে পুট অন। পুট অন। আচ্ছা, আমার রুমে লাইট আছে, আমি যদি এরকম করে লাইটগুলো নিভিয়ে দিই, এটার নাম হলো পুট আউট। মানে কি? লাইট নেভানো বা বাতি নেভানো। এইগুলো আপনারা প্র্যাকটিক্যালি সারাদিনই দুইটা উদাহরণ করে কাজে লাগাবেন। ঠিক আছে, পুট অন পরিধান, পুট আপ উইথ, কতবার যে আসছে এই প্রশ্নটা, পুট আপ আবার উইথ। হ্যাঁ, পুট মানে রাখো, আপ মানে উপরে, আবার কোনো কিছু সাথে, তার মানে কি? এটার বাংলাটা কিভাবে সহ্য করা হলো? আপনি এগুলো জাস্ট একটা ইন্টারনাল সেন্স পাকিয়ে এটাকে কাজে লাগাতে পারেন। সো এই জন্য কিন্তু আমরা ভোক্যাব চ্যালেঞ্জ কোর্সে এই জিনিসগুলো পড়াই, যে কিভাবে আপনি ওয়ার্ডগুলোকে মনে রাখার চেষ্টা করবেন বা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে এক নজরে দেখে নেন, স্ক্রিনশট দিয়ে নেন। আমরা এই পুট সংক্রান্ত 7টা ফ্রেজালসকে একেবারে চোখ বুজে মাথায় রাখার চেষ্টা করব, কারণ এখান থেকে একটা কোশ্চেন আপনি পাবেনই ইনশাআল্লাহ। সো ওকে, আমরা পুট সংক্রান্ত আলোচনা শেষ করলাম। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, চিরাচরিত একটা প্রশ্ন, কতবার যে বিভিন্ন পরীক্ষা আসছে, কতবার আসছে এটা কি বলবো বলেন? বহুবার আসছে এই প্রশ্নটা, বহুবার এসেছে। বলছে অন্যের দোষ ধরা সহজ। এটা দেখেন প্রাইমারিতে আসা একটা প্রশ্ন, অন্যের দোষ ধরা সহজ। প্রাইমারিতে আসা একটা কোশ্চেন, অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট অফ আদার্স, ইট ইজ ইজি টু ফাইন্ড আউট ফল্ট অফ আদার্স, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, ইট ইজ ইজি টু ফাইন্ড আউট ফল্ট অফ আদার্স। ওকে, বারবার ঘোষণা দিচ্ছি, যারা আজকে ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য এই 2টা বই, মানে যে কোনো একজন না 2জন পাবে 2টা বই, প্রথম এবং দ্বিতীয়। আচ্ছা, এই প্রশ্নটা 3 নাম্বার কি হতে পারে? অ্যান্সার বলেন তো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি হতে পারে? তিন নাম্বারটা ফাইন্ড, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এই প্রশ্নটা অনেকেরই মুখস্থ আছে, ফল্টের সাথে এখানে উইথ হবে এবং বহুবার আসছে এই প্রশ্নটা। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স মানে অন্যের দোষ ধরা খুবই সহজ। আচ্ছা, এখানে আমরা খুব সময় নেব না, আমরা চলে যাব পরের কোশ্চেনে। 4 নাম্বার দেখি এই কোশ্চেনটাকে বুঝতে পারেন। হাউ ডিড ইউ কাম বাই ইয়োর লস্ট ওয়াচ?
হাউ ডিড ইউ কাম বাই ইউর লস্ট ওয়াচ, কি হবে এটা? 4 নাম্বারটা আমরা একটু ক্লাসটা শেয়ার করবেন। জয়নব বলছেন হচ্ছে, জয়নব জোনাকি প্রতিদিন চাই আপনাদেরকে ইনশাল্লাহ, প্রতিদিন রাত 10টায় থাকবেন তো একেবারে আজকে থেকে বৃহস্পতিবার পর্যন্ত। শিল্পী কিশোর মন্ডা 3-এর সি। 4 নাম্বার, হাউ ডিড ইউ কাম বাই ইউর লস্ট ওয়াচ, কিভাবে তুমি তোমার হারানো ঘড়িটা কি, এখানে বাংলা মিনিং এখানেই উজ্জ্বল আছে, সেটা হলো এই যে কাম বাই, এই কথাটুকুর মিনিং কি সেটা বের করতে হবে, কাম বাই। ঠিক আছে, এস এস মোত্তালেব সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ রিয়াকশন লাগবে, তাদের মধ্যে থেকেই পাবেন যে কোনো একজন এক্সপার্ট ইংলিশ বড় বই, আর দ্বিতীয়জন পাবেন হলো এক্সপার্ট লিটারেচার বই। এখানে দেখেন কাম বাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া, সো এইখান থেকে কাম বাই হচ্ছে গেট। ওকে, দেখবো 20টার মধ্যে আপনাদের কার কয়টা হয়, সর্বোচ্চ কে পারেন। আচ্ছা, তাহলে কাম বাই মানে হচ্ছে গেট, মানে কোনো কিছু পাওয়া। হাউ ডিড ইউ কাম বাই ইউর লস্ট ওয়াচ, কিভাবে তুমি তোমার ঘড়ি খুঁজে পেয়েছো। সো আপনারা এই হারানো লস্ট ওয়াচের জায়গায় অন্যান্য অনেক কিছু দিতে পারেন, যে হাউ ডিড ইউ কাম বাই ইউর বুক, হাউ ডিড ইউ কাম বাই ইউর ক্যামেরা, এভাবে আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। এখন আসেন, এই যে কামের সাথে আমরা আরও কতগুলো প্রেপোজিশন আছে যেগুলো দিলে এটার অর্থের চেঞ্জ আসে, মানে গ্রুপ ভার্ব, আই মিন ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, আব্দুর রহিম তালুকদার কেমন আছেন? এই দেখেন, কামের সাথে যদি আমরা অ্যাবাউট দিই, এটার বাংলা মিনিং হচ্ছে কোনো কিছু ঘটা। কি বললাম, যখন পড়বেন শুধু পড়বেন না, এইটাকে একই সাথে আপনি মনে রাখার জন্য ট্রিক্সটাকে মাথায় নেবেন। ঠিক আছে, আচ্ছা, এহসানুর রহমান 50 শেয়ার দিয়েছেন, আমরা দেখতে পারবো, সমস্যা নেই। কামের সাথে অ্যাবাউট দিলে হবে হ্যাপেন, মানে কোনো কিছু ঘটা। কামের সাথে অ্যাক্রোস কথাটার মানে হচ্ছে দেখতে পাওয়া বা মিট করা। কামের সাথে অ্যালং মানে অনুসরণ করা, কামের সাথে অ্যাট মানে নাগাল পাওয়া, কামের সাথে বাই মানে কোনো কিছু ঘটা। এখন এই যে কাম বাই অথবা অ্যাবাউট, এই যে দুটো জিনিস আপনাকে কনফিউশন করবে পরীক্ষার হলে। আপনি যদি এই দুটো জিনিস একসাথে পান, তাহলে আপনি কোনটা অ্যান্সার করবেন? মনে রাখবেন, কাম বাইয়ের চেয়ে আমরা যখন কোনো কিছু ঘটা বোঝাবে তখন কাম অ্যাবাউট দিব, বাংলাটা হবে হ্যাপেন। আর কাম বাই দিয়ে আমরা আরেকটা পেলাম হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া, কাম বাই, খুঁজে পাওয়া। কাম বাই মানে কি, কোনো কিছু খুঁজে পাওয়া। ওকে, মোস্তাক আহমেদ ভাই আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুভকামনা। নেক্সট, এবার আসেন 5 নাম্বার উদাহরণ, দেখি এইটা কে পারেন। আমরা কিন্তু আস্তে আস্তে একটু কঠিনে যাব ভাই, সব কিন্তু সহজ ভাবা যাবে না। 20টা প্রশ্ন সহজ কঠিন মিলিয়ে আছে। সো আপনাদের জন্য যেহেতু অল জব আপনারা চেয়েছেন, সো অল জব স্টাইলেই কোশ্চেনটা করা। 100টায় বেঁধে ফেলেছেন 4-এর বি। এইবার বলেন 5 নাম্বারটা কি হবে? 5, সর্বোচ্চ শেয়ার চাই, সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ রিয়াকশন, দুইটার ভিত্তিতেই কিন্তু কাজ করবে। শুধু শেয়ার যেমন লাগবে, একইভাবে আপনার সর্বোচ্চ রিয়াকশন লাগবে। এক্সপার্ট ইংলিশ বই। কে হবে বিজয়ী, কে জানে? নিচের কোন বাক্যটি শুদ্ধ? এইটা প্রাথমিক বিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, বলেন তো কি হবে? আই হ্যাড এ স্ট্রং হেডেক, আসাদ অ্যালোন ইজ রিলায়েবল, হিজ হেড ওয়াজ ইভেন, হি কেম টুডে মর্নিং, হি কেম টুডে মর্নিং। বলেন। ইনশাল্লাহ এক্সপার্ট ইংলিশ থেকে আপনাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছি, দেওয়ার চেষ্টা করব এবং করে যাব। এক্সপার্ট ইংলিশ থেকে এই ফ্রি সার্ভিস আপনারা পেতেই থাকবেন। হাসানুর রহমান বলেছেন হচ্ছে সি, 5 নাম্বার। দেখি 5 হয়নি, দুঃখিত, ভুল করেছেন। দেখি কার কার উত্তর হচ্ছে। বাসার বলছেন 5-এর বি, শিওর বলতে পারবো না, আরও সময় দিতে হবে। এরপর হতে পারে এরপর কে বলছেন? এস কে বাহদ্দিন বলছেন হচ্ছে ডি নাম্বার। মোমিন বলছেন 5-এর ডি, দুঃখিত হয় নাই। আচ্ছা, তাহলে সমস্যাটা কি? আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এখন এই যে কারেকশন রিলেটেড কোশ্চেনগুলো মনে রাখবেন, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য এই কারেকশন অধ্যায়টা পড়া মাস্ট, পড়তেই হবে, কারণ এইখান থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, সো আমরা একটু বোঝার চেষ্টা করি। আই হ্যাড এ স্ট্রং হেডেক, এই সেন্টেন্সটাতে ভুল আছে কোথায় একটু লিখে নেবেন। যারা ছোট ছোট করে নিয়মগুলো খাতায় নোট করবেন। শুনেন, ফ্রি ক্লাসকে কখনো ফ্রি ভাববেন না, কারণ এক্সপার্ট ইংলিশ থেকে যে ফ্রি দেয় সেটা আসলে ফ্রি না, পেইড কোর্সের চেয়েও বেশি, মাথায় রেখেন। আই হ্যাড এ স্ট্রং হেডেক মানে আমার, এই জায়গাতেই মনে রাখবেন মাথা ব্যথার ক্ষেত্রে এখানে ব্যবহার করতে হবে ব্যাড। এখন কারো যদি এই কথাটা মনে না থাকে ব্যাড হবে না স্ট্রং হবে, এখানে আরও কয়েকটা শব্দ আসতে পারে, সিভিয়ার হতে পারে, ডেঞ্জারাস, অনেকগুলো শব্দ এখানে পরীক্ষার হলে আপনাকে দিবে।
কিন্তু এই অপশনটা যখন অনেকগুলো অপশন দিক, আপনি মনে রাখবেন এটা হবে ব্যাড হেডেক। কি হবে? মাথা ব্যথার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ব্যাড হেডেক। আর এই ব্যাড ডি এর সাথে মিল রেখে আপনি মনে রাখবেন হেড। তাহলে আপনার জন্য এই জিনিসটা, টিপসটা মনে রাখবে। তাহলে টিপসটা কি? টিপসটা হচ্ছে ব্যাড হেডেক হবে, এই ব্যাড লিখতে এখানে ডি লাগে, হেড লিখতে এখানে ডি লাগে। ওকে, বি নাম্বারটা সঠিক। আসাদ অ্যালোন, আসাদ একাকী ছিল, ইজ রিলায়েবল মানে বিশ্বস্ত। তার মানে একমাত্র আসাদই ছিল হচ্ছে বিশ্বস্ত। এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, এটা হবে অ্যান্সার। সো বাকিগুলো কেন ভুল সেটা জানতে হবে, কারণ কারেকশনে একটা অপশন ঘুরিয়ে অন্য জায়গায় অন্যভাবে আসে। ঠিক আছে? সো ক্লাসটা শেয়ার করতে হবে সবাইকে। তাসের আলী, হিজ হেড তার মাথা ওয়াজ, এই যে এই ইভেন হবে না, এখানে হবে ওয়াজ আপ। তার মাথা কি? ওয়াজ আপ। এটার আসলে মিনিংটা কি? আচ্ছা, মিনিংটা দেখেন। এখানে আরেকটা কথা বলা যায় যে তার মাথা ইভেন মানে জোর। এখানে যদি মনে করেন যে খালি ছিল, তাহলে এখানে আমরা ইভেন না ভাবে আরেকটা শব্দ ইউজ করি, সেটা হচ্ছে বেয়ার। তার মাথা ছিল খালি বা শূন্য, কিছু ছিল না মাথায়। সো এইটা হলো বেয়ার, ব্যবহার করতে পারেন, BAR। হি কেম টুডে মর্নিং, এই সেন্টেন্সটাতে কোথায় ভুল আছে? 100তে বাধা বলেন। হি কেম টুডে মর্নিং, সে আজকে সকালে আসলো। এটা খেয়াল রাখবেন। যদি কোনো সেন্টেন্সে এরকমভাবে পাস্ট টেন্স দেন বা আজকে সকালে বোঝাতে চান, তাহলে আপনাকে এখানে টুডে মর্নিংয়ের দরকার নাই, ব্যবহার করতে হবে দিস মর্নিং। বুঝতে পারছি? তাহলে একটা অপশন কেন ভুল সেটা জানার চেয়ে জরুরি আর কিছু না। অ্যান্সার করা জরুরি না, জরুরি হচ্ছে কেন ভুল সেটা খুঁজে বের করা। কারণ এই প্রশ্নটাই আপনার পরবর্তীতে আবার আরেক জায়গায় আসবে। ঠিক আছে? সোনার বাংলা, আপনি 18তম কোর্স করেছেন কিন্তু রিটেন পাস করতে পারেন নাই, প্রিলি পাস করেছিলেন। কোনো সমস্যা নাই, নেক্সট ইয়ার চেষ্টা করেন। 19তম নিবন্ধন কাছাকাছি আছে, চেষ্টা করেন। তাহলে 5 নম্বর ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছেন ডান লিখেন, ডান লিখেন। বুঝতে পারলে ডান লিখেন, বুঝতে পারলে ডান লিখেন। 6 নম্বর প্রশ্ন, 6। আচ্ছা, এবার দেখেন 6 নম্বর প্রশ্নে আরেকটা টিপস আছে, কিন্তু যদিও এই প্রশ্নটা অনেকের কাছে মনে হবে আপনি পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, পারেন। কিন্তু এই পারা প্রশ্ন থেকে আমরা অ্যানালাইসিস করে আরে 5টা নতুন জিনিস শিখব। ঠিক আছে? কারণ আমাদের নতুন নতুন জিনিস শেখাই হচ্ছে চ্যালেঞ্জ। বিগত সালের কোশ্চেন আপনি হাজার হাজার মুখস্থ করেন, কত করবেন? এই এক্সপার্ট ইংলিশ বইতে 12,000-এর উপরে বিগত সালের কোশ্চেন আছে, তাতে লাভ কি? আপনাকে সেটা পড়তে হবে এবং ওইটার কম্প্যারিজন করতে হবে, কনফিউশনগুলো দূর করতে হবে, পরীক্ষায় কাজে লাগাতে হবে। নতুবা আপনি জীবনও টিকতে পারবেন না। এখন যে কম্পিটিশনের যুগ আসছে, রোকসানা শেয়ার করেছেন, ইমরান খান ধন্যবাদ। তো 6 নম্বর কি হবে? 6, এভরিবডি শুড ড্যাশ হিজ অবলিক হার ওল্ড প্যারেন্টস। এটা আসছে কোন পরীক্ষায় ভাই বলেন তো? এটা আসছে হলো 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। 10ম। এভরিবডি শুড, প্রত্যেকেরই উচিত, ড্যাশ হিজ অবলিক হার ওল্ড প্যারেন্টস, তার বৃদ্ধ বাবা মাকে কি করা? সেবা করা। আচ্ছা, এখন এইটা হবে হচ্ছে আপনার 6 নাম্বার, দেখাশোনা করা অর্থে। কেউ কেউ বলছেন ডি নাম্বার, কখনো ডি হবে না, সাবধান। আমরা আজকে এখান থেকে একটু শিখে নিব। লুক শব্দটার মানে হচ্ছে নর্মালি দেখা, রাইট? লুক মানে হচ্ছে দেখা, ঠিক আছে, লুক মানে দেখা। কিন্তু এই লুক আফটার শব্দটা একসাথে দিলে ওই একই জিনিস হয়, দেখাশোনা করা। কিন্তু এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, পিতা মাতার সন্তানের একজন আরেকজন মানুষের দেখাশোনা করা বা যত্ন নেওয়া যে শব্দটা, সেটা হলো লুক আফটার। খুবই ইম্পর্টেন্ট। এভরিওয়ান শুড লুক আফটার দেয়ার প্যারেন্টস, তাই না? এভরিওয়ান দিলে প্যারেন্টস দেওয়া যায়, অনেকে আবার চিন্তা করে না প্যারেন্টস এভরিওয়ান কেন হলো, দেওয়া যায়। তো হিমু বলছেন হচ্ছে এ নাম্বার অ্যান্সার, রাইট, এ নাম্বার অ্যান্সার। এখন বলেন তো তাহলে লুক আপ আর এই লুক ইন্টুর পার্থক্য কি? সমস্যাটা কোথায় হবে দেখছেন? হয়তো আপনি এটা জানেন, মুখস্থ আছে এই উদাহরণটা, কিন্তু এই লুক আপ আর লুক ইন্টু কোথায় হয়? কনফিউশন না? এই কনফিউশনগুলোই দূর করতে হবে। মিস্টার পীর, হ্যাঁ, শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে, যে কোনো একজন পাবেন এক্সপার্ট ইংলিশ বই, 580 টাকার একটা বই। লুক আপ কথাটার মানে হচ্ছে শব্দ খোঁজা। লিখবেন, যারা লাইনে আছেন লিখবেন, শব্দ খোঁজা মানে আপনি কোনো ডিকশনারি থেকে, কোনো বই থেকে একটা শব্দ খুঁজছেন। লুক আপ দ্য ওয়ার্ড ফ্রম দ্য ডিকশনারি, লুক আপ এ ওয়ার্ড ফ্রম ইয়োর বুক। হ্যাঁ, লুক আপ এ ডিজিট, তার মানে শব্দ, ওয়ার্ড, সেন্টেন্স, বাক্য, এই ধরনের কোনো কিছু যদি খুঁজেন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি বলেন? লুকের সাথে আপ, লুকের সাথে আপ। ওকে, এখন বলেন নার্গিস, লুক ইনটু মানে কি? লুক ইনটু। এইবার এইটা আমরা মনে রাখবো কিভাবে?
যে এইগুলো আসলে এইটা হচ্ছে আপনি কি করে মনে রাখবেন, তাই না? মনে রাখার জন্যই কিন্তু আমাদের এই যে গ্রুপ ভার্বের 4 স্টেপ সলিউশন আছে, সেটা আমরা গ্রুপ ভার্বের অনেকগুলো ক্লাস নিয়েছি। হ্যাঁ, ক্লাসগুলো লাগলে আপনারা নক দেবেন, আলাদা করে দিয়ে দিব গ্রুপে। এই 4 স্টেপ সলিউশন নিয়েও কিন্তু আমাদের জানেন যে আমাদের পেইড ব্যাচ আছে, সেখানে আমরা ভোকাবুলারি নিউমনিক সিস্টেমে শিখাই। তো এখন দেখেন লুক ইনটু মানে কি? লুক ইনটু মানে আপনারা জানেন তদন্ত করা, তদন্ত করা, তদন্ত করা। তদন্ত কেন ইনটু হয়? কেন লুকের সাথে ইনটু দিলেই তদন্ত হবে? কেন ওভার না? ওভার মানে কি? লুক ওভার মানে কোনো কিছু পরীক্ষা করা, তার মানে খাতা দেখা। আপনার শিক্ষকরা যে খাতা দেখে সেটা হলো লুক ওভার। ওভার মানে হচ্ছে খাতার উপর দিয়ে তারা চোখ বুলায় চলে যায়, ওভার। কিন্তু ইনটু আর ওভারের পার্থক্য আছে, জানেন? দেখেন, ইনটু মানে এমনভাবে ভিতরে ঢুকতে হবে, মানে আপনি লুক মানে দেখা, ইনটু মানে ভিতরে, তার মানে ভিতরে ঢুকে দেখা। এর মানে গোয়েন্দারা এমনভাবে তদন্ত করবে যে প্যাচে প্যাচ কোথায় কি আছে না আছে সব কিছু একেবারে পাই টু পাই খুঁজে বের করা। তাহলে কেন লুক ইনটু মানে তদন্ত করা, মনে থাকবে তো? পুলিশের সাথে এটা জড়িত, কারণ পুলিশ বা গোয়েন্দা এগুলোর কি করে? তদন্ত করে, এবং সেটা ইনটু ভিতরে ঢুকে তদন্ত করে। আজকের পরে আর ভুলবেন না। ওভার, শিক্ষক খাতা দেখে চোখ বুলায় আর সিল মারে, চোখ বুলায় আর কি করে? টিক মারে। এটা হলো লুক ওভার। লুক আপ মানে কি? আপনি শব্দ খুঁজেন, আপ, হ্যাঁ, শব্দ খোঁজা অর্থে, ওয়ার্ড খোঁজা অর্থে, সেন্টেন্স খোঁজা অর্থে লুক আপ। এই যে কয়টা মুখস্থ করে দিলাম বলেন? লুক আফটার দেখাশোনা করা, লুক ইনটু ভিতরে ঢুকে তদন্ত করবে, খুঁজে বের করবে, লুক ওভার খাতা দেখবে, পরীক্ষা করবে। পরীক্ষা করা আর খাতা দেখে একই কথা। আর একটা হচ্ছে লুক আপ মানে কোথা থেকে? শব্দ খোঁজা। আশা করি এই লুক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। লুক নিয়ে আপনাদের জন্য কতগুলো রেখেছি, প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড। বোর্ডের দিকে দেখেন আর কয়টা রাখছি, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। ক্লাসটা শেয়ার করতে হবে, যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী এবং এঙ্গেজকারী কমেন্টকারী তাদের জন্য 2টা বই আজকে, একটা হলো লিটারেচার আর একটা হচ্ছে এক্সপার্ট ইংলিশ গ্রামার। হ্যাঁ, 1000 টাকার বই পুরস্কার আজকে। ক্লাস শেয়ার করে দিব। তাহলে লুকের সাথে যদি আমরা অ্যাট দিই, মিনিংটা কি হবে ভাই বলেন? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বলেন, লুকের সাথে যদি অ্যাট দিই, এটার বাংলা হচ্ছে গেজ মানে তাকানো। লুক আফটার অলরেডি শিখেছি, কিন্তু আপনারা এই সিনোনিয়ামটা একটু শিখবেন। হ্যাঁ, টেক কেয়ার অফ মানেও যত্ন নেওয়া, যত্ন নেওয়া। লুক ফর খোঁজ করা বা খোঁজা। এখন লুক ফর আর এইটার সাথে ঝামেলা হলো লুক আপ। দেখছেন, গ্রুপ ভার্ব, পৃথিবীর অনেক কিছু মনে থাকলেও এই গ্রুপ ভার্ব আজ এইটা মনে থাকে না। কিন্তু কি করবেন, গ্রুপ ভার্ব থেকে এখন প্রশ্নের সংখ্যা বেশি। দেখছেন সমস্যা রুবেল, ঠিক আছে? দেখেন এখানে বলছে কি লুক ফর আর লুক আপ, দুইটাই কিন্তু খোঁজা। একটা হলো ফাইন্ড আউট শব্দ খোঁজা, আর লুক ফর সার্চ নরমালি আপনি অন্য কোনো কিছু খুঁজবেন, ঠিক আছে? আচ্ছা, লুক ইনটু মানে কি? তদন্ত করা বলছি। লুক ওভার এক্সামাইন মানে পরীক্ষা করা। আরেকটা কি? লুক আপের আরেকটা আছে, সেটা হলো দেখা করতে, খোঁজ করা। যাই হোক, আর এটা আমাদের লাগবে না, বাকিগুলো লাগবে, ঠিক আছে? স্ক্রিনশট দিয়েছেন? স্ক্রিনশট ফটাফট। স্ক্রিনশট কমপ্লিট হলে লেখেন 1, স্ক্রিনশট হয়ে গেলে লেখেন 1 স্ক্রিনশট। যারা জরুরি মনে করবেন শুধু তাদের জন্য এই ক্লাসগুলো, আর যারা মনে করবেন যে না আমি শুধু আসলাম গেলাম, তাদের জন্য না। নেক্সট 7 নম্বর প্রশ্ন চলছে হাই ভোল্টেজ মডেল 28। আমরা কিন্তু 28টা মডেলে চলছি আজকে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। লাজু ইসলাম, এরপর রয়েছেন হচ্ছে অধিকারী আতিকুর রহমান, ফাইন, স্ক্রিনশট দিয়েছেন। নেক্সট 7 নাম্বারটা 7, আমি তাকে উপহাস করিনি। এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো। সেকেন্ড মিষ্টি মেয়ে 1, ওকে রাইট। ক্লাসটা শেয়ার করব, সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ কমেন্ট এঙ্গেজকারীদের মধ্যে একজন পাবেন হচ্ছে এক্সপার্ট ইংলিশ, 580 টাকার বাংলাদেশের সেরা বই। আমি তাকে উপহাস করিনি, 7 নাম্বার, আমি তাকে উপহাস করিনি। আমি তাকে উপহাস করি, ওয়াও সবাই বলছেন 7, ফাইন, গ্রেট গ্রেট। কিন্তু আমার প্রশ্ন হলো ভাই, সামনে যখন কোনো কোশ্চেন আসবে তখন দেখবেন এই আমার কথা মিলিয়ে নিয়ে আপনারা, কাটায় কাটায় মিলে যাবে। এই লাভ অ্যাটকে চেঞ্জ করে আর কি কি দেওয়া যেতে পারে? দেখি কার মাথায় কয়টা আছে বলেন তো। আমরা এই লাভ অ্যাট এটাকে চেঞ্জ করে কি দিতে পারি? লাভ অ্যাট এটা চেঞ্জ করে আর কি কি দেওয়া যাবে, সেটাই আমার আজকের আলোচনা। মনে রাখবেন, কারো সম্পর্কে ঠাট্টা, ব্যঙ্গ, বিদ্রুপ বা উপহাস করার ক্ষেত্রে
আমরা শুধু লাভ অ্যাট না, এটার সাথে আরও অনেকগুলো শব্দ ব্যবহার করতে পারি, সেইগুলোর লিস্ট আপনাদের জন্য রাখা। এইবার আসেন, ঠিক আছে। সিদাম বরিন 80টা শেয়ার করেছেন। শেয়ার, সর্বোচ্চ এঙ্গেজ থাকা লাগবে, কমেন্টও করা লাগবে, পুরো লাইভ থাকতে হবে। এইবার দেখেন, ব্যঙ্গ বিদ্রুপ করা অর্থে আমরা আরও কয়েকটা শব্দ ব্যবহার করতে পারি। সেইটা হচ্ছে আগামীর পরীক্ষাতে আসবে, এগুলো স্ক্রিনশট দেন, লিখে নেন। মোক, এই মোকের সাথে কখনো কোনো প্রিপোজিশন বসবে না। বাংলা হি মোকড হার, মানে সে তার দিকে তাকিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো। এইখানে আমরা ব্যবহার করছিলাম লাভ অ্যাট, এই যেটা পড়েছিলাম। মেক ফান, এইটার মানেও হচ্ছে কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং এইটার ক্ষেত্রে আমাদের কি দেওয়া থাকবে? অফ। দে মেড ফান অফ হিম, মানে হচ্ছে কি, সে তারা তাকে নিয়ে কি করলো? হাসি ঠাট্টা করলো বা তামাশা করলো। টিজ, এই যে টিজ, এটার মানেও হাসি তামাশা করা। তো টিজের সাথে কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে অফ অ্যাবাউট লাগে, কিন্তু সেটা হলো টিজের পরে সামথিং, মানে সামওয়ান সামথিং। বিষয়টা একটু খেয়াল করেন। দ্য টিজ হিম, এটা হলো কি? সামবডি। অ্যাবাউট ইট, অ্যাবাউট সামথিং, তার মানে হচ্ছে হিমের পরে একটা অ্যাবাউট বসাতে পারেন, কিন্তু এখানে একটা সামথিং, মানে কোনো একটা কারণ থাকবে, মানে দে টিজড হিম অ্যাবাউট হার ড্রেস, অ্যাবাউট হার ফেস, মানে এখানে থাকবে সামথিং অ্যাবাউটের পরে, তার মানে টিজ দিয়েও আসতে পারে বিদ্রুপ করা। রিডিকিউলাস থেকে আসছে। রিডিকিউল মানে বিদ্রুপ করা, এটা হচ্ছে ভার্ব হিসাবে আসছে। হ্যাঁ, আমরা অনেকে রিডিকিউলাস শব্দটা জানি, ঠিক আছে, মাহমুদুর রশিদ। তাহলে রিডিকিউল শব্দের অর্থ হচ্ছে বিদ্রুপ করা, এখানেও কোনো প্রিপোজিশন লাগবে না। হি ওয়াজ রিডিকিউলড, মানে কি? তাকে বিদ্রুপ বা ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছিল। প্যাসিভ, তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছিল। ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমরা কি শিখলাম? এই লাভ অ্যাট শুধু একটা শিখলাম না, আমরা বুঝলাম ব্যঙ্গ বিদ্রুপ করা অর্থে কি হতে পারে? মোক হতে পারে, এরপর হতে পারে কি? মেক ফান অফ, মোক, মেক ফান অফ, টিজ, রিডিকিউল। কয়টা শিখলাম? 5টা। মানে পরীক্ষার হলে এই 5টা থেকে কোশ্চেন আসবে। শুধু বিগত সালের কোশ্চেন যারা সলভ করে, এরা সারা জীবনেও চাকরি পায় না, এদের প্রিলি হয় না। কেন হয় না? কারণ এরা অ্যানালাইসিস করে না। সো এই যে আমরা অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিসের ভিত্তিতে আমাদের কিন্তু ফ্রি কোর্সের ক্লাসগুলো চলবে শনি থেকে বৃহস্পতি ইনশাআল্লাহ। পাশে থাকছেন তো সবাই? স্ক্রিনশট দিয়েছেন? যাদের স্ক্রিনশট হয়েছে 1 লিখেন, 1 স্ক্রিনশট হলে 1 লিখেন। স্ক্রিনশট চেঞ্জ করলাম। নেক্সট 8 নম্বর, মহা মারাত্মক একটা প্রশ্ন পড়ব, এই যে 23তম বিসিএস আসা প্রশ্ন। আহা, এই প্রশ্নগুলো আপনাকে কে ব্যাখ্যা করে দিবে বলেন? কে দিবে? কেউ দিবে না। এই এক্সপার্ট ইংলিশ আলিম স্যার দিবে, এক্সপার্ট ইংলিশের আলিম স্যার দিবে। স্যারের কাজ নাই, সংসার নাই, বউ বাচ্চা নাই, তাই দেয় নাকি? না, স্যারেরও কাজ আছে, অনেক কষ্ট করে দেয়। শেয়ার, দ্রুত শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার, এঙ্গেজকারী বন্ধুদেরকে মেনশন করেন। এছাড়াও আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারেন। হ্যাঁ, যেহেতু ফ্রি এঙ্গেজ। আতিকুর রহমান বলেন 8, হি স্পেন্ড ড্যাশ উইথ দ্য প্যাশেন্টস। এইবার দেখি পণ্ডিতেরা কি বলেন। এই কোশ্চেনটা আমরা একটু অ্যানালাইসিস করব, দেখি পণ্ডিতদের অ্যানালাইসিস কি বলেন। আই স্পেন্ট, এই যে স্পেন্ড, এটার বাংলা হচ্ছে ব্যয় করলাম, এটা কিন্তু পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট টেন্স। এখন প্রশ্ন হলো অপশনগুলোর মিনিং কি? অপশনগুলোর মিনিং কি? কেউ বলছেন সি, কেউ বলছেন 1, কেউ বলছেন সি। ওকে, 8 নম্বর প্রশ্ন। 8, এটা কিন্তু 23তম বিসিএস এ আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জান্নাতুল মোয়া আল আমিন বলছেন বি নাম্বার, হবে না, হাইলাইট করেন। ডান, বি নাম্বার লিখছেন, হবে না। অপূর্ব মজুমদার বলছেন সি হতে পারে। আচ্ছা দেখেন, আকলিমা বলছেন সি, এক্স্যাক্টলি। আসেন ব্যাখ্যা করা যাক কোশ্চেনটা। সাম টাইম, আজকেই লিখবেন কিন্তু, এই কনফিউশনটা আর যেন কোনোদিন না থাকে। সাম টাইমস মানে হলো, বাংলা লিখেন কয়েকবার, বাংলাটা লিখে নেন, মানে কয়েকবার আপনি কোনো একটা কাজ করছেন। আই হ্যাভ ডান দিস সাম টাইমস, মানে কয়েকবার। এইখানে মাঝখানে কিন্তু একটা স্পেস আছে ভাই, ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? সাম টাইম, এটার বাংলা হচ্ছে কোনো এক সময়, কোনো এক সময়। ধরেন ভবিষ্যৎ কোনো এক সময় আপনি তার সাথে দেখা করবেন। আই উইল মিট ইউ সাম টাইম, আমি কোনো এক সময় তোমার সাথে দেখা করব।
ওকে, সাম টাইমস, এই যে দেখেন স্পেস নাই কিন্তু এস আছে, জাস্ট একটা এস এর জন্য, এটার বাংলা হলো মাঝে মাঝে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আহা, গানের সুর আমার ভালো না, তা চেষ্টা করলাম। মায়ের আদরের ছেলে বলছেন আর্টের সি। ওকে, এইটার বাংলা হচ্ছে কিছু সময়। কিছু সময়, তার মানে আপনি মেডিকেল পেশেন্টের সাথে কিছু সময় অতিবাহিত করলেন, তাহলে দেখেন এই চারটার বাংলা সামান্য স্পেস আর হলো এস যোগের কারণে চেঞ্জ হয়ে গেছে। তাহলে ইংলিশটা বুঝলে সহজ, না বুঝলে কঠিন ভাই। শেয়ার করছেন তো সবাই নাকি? সর্বোচ্চ শেয়ার চাই। তাহলে 8 এর অ্যান্সারটা হচ্ছে হলো সাম টাইম, মানে কিছু সময়, সাম টাইম কিছু সময়। আর বাকিগুলো সাম টাইমস কয়েকবার। হ্যাঁ, I have done it, I have read this book sometimes, আমি এই বইটা কয়েকবার পড়েছি। কোনো এক সময়, sometime I will meet you, কোনো এক সময় আমি আপনাদের সাথে সাক্ষাৎ করব, দেখা হলে চকলেট খাওয়াবো। sometimes মাঝে মাঝে, sometimes I learn English, মাঝে মাঝে আমি ইংরেজি শিখি, এখনও শিখি। ওকে, নেক্সট, এরপর আসেন চলে যাব পরের প্রশ্নে, 9 নম্বর। ওয়াও, দেখেন কি কোশ্চেন, কোশ্চেনটা দেখেন। এইটা কোনো, আপনি যদি এই ধরনের কোশ্চেন মিলাতে পারেন, মানে সলভ করতে পারেন, আজকের এই 20টা কোশ্চেন দিয়ে আপনি না হলে 2000 কোশ্চেন সলভের সুযোগ পাবেন। বলেন এটা কি অ্যান্সার হতে পারে? দুইটা অপশন দিয়েছি মাত্র। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটার বাংলা বলছি হচ্ছে সুনামি, একটা শব্দ, যাই হোক এটা আপনার এখানে না দিলেও হয়তো। শুধু সুনামি না, প্রশ্নটাকে আমি এডিট করেছি, হ্যাঁ এডিট করেছি। সো 1 এবং 2, অস্থির, অসাধারণ, লাজু ইসলাম। 9 নম্বর, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোথায় আছে? সঠিক বানায় কিছু শিখবেন ভাই, কিছু শিখতে হবে। শুধু ওই অন্যান্য জায়গার মতো হাসাহাসি খেলাখেলি তো থাকবে, ঠিক আছে, তারপরে কিছু লার্ন তো করতে হবে। হ্যাঁ, লার্নিং তো আর্নিং। সামনের দুনিয়া খুব কঠিন, চাকরি পাওয়া এত সহজ না ভাই। সামনের দুনিয়া দেখেন কি হয়, দেখবেন আপনার বিভিন্ন প্রতিষ্ঠান চাপা মারছে, 1 লাখ নিয়োগ দিবে, দেখবেন যে লাস্টে নিয়োগ আসছে 10,000। কি আশা দিয়া হতাশা, কিছু করার নাই। সো ওই জন্য প্রস্তুতিটাকে শক্ত করতে হবে। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সুনামি, অ্যানিলেশন, অ্যাজমা, বাজেট, মিমি, নিউমোনিয়া, কোনটা সঠিক? মানে এই দুটার মধ্যে সঠিক কোনটা এবং কেন? রুকসানা বলছেন এই নাম্বার, 3টা করে অপশন আছে তাই না? 3টা করে অপশন আছে, আমি আপনাদেরকে এখানে আজকে যা দেখাবো দেখেন 3টা করে অপশন আছে। 9 নাম্বার 3টা করে অপশন আছে, এইটা সঠিক। সুনামি বানানে টি, টি এর উচ্চারণ নাই, গেল কই ভাই টি এর উচ্চারণ? অ্যানিলিশন, এটার উচ্চারণ কিন্তু হিলিশন না, খবরদার, এটার উচ্চারণ হচ্ছে অ্যানিলেশন। এই এইচ এর উচ্চারণটা গেল কই ভাই? অ্যাজমা, এই টি এর উচ্চারণ গেল কোথায় ভাই? অ্যাজমা। বাজেট, এই বুটগেট, ডি এর উচ্চারণ কোথায় গেল? কিন্তু এটার উচ্চারণ হলো বাজেট। ছোটবেলায় আমি একসময় পড়ছিলাম যে এটা বুটগেট, পরে একদিন আমার বললো বুটগেট না রে ভাই, এটা বাজেট পাগলা। ও আমি বললাম তো ডি গেল কোথায়? আর বলতে পারে না ডি কোথায় গেল। মিম, এরপর দেখেন নিউমোনিয়া, এখানে ভুল আছে, এটার সামনে একটা পি ছিল, এটার সামনে একটা পি ছিল, সেটাই কিন্তু এখানে নাই। সো এই যে যে শব্দগুলোর ক্ষেত্রে একটা লেটারের উচ্চারণ হয় না, এগুলোকে বলা হয় সাইলেন্ট লেটার ওয়ার্ড। এই শব্দগুলোকে কি বলা হয় বলেন? সাইলেন্ট লেটার ওয়ার্ড। এইরকম সাইলেন্ট লেটার ওয়ার্ডের একটা লম্বা লিস্ট আপনাদের জন্য এক্সপার্টে ছিল। বই কিনতে হবে না, না কিনলেও আজকে ফ্রি পাচ্ছেন। দেখেন এমদাদুল হক আরিফ, এই যে সেই লিস্ট, স্ক্রিনশট, ফটাফট স্ক্রিনশট, আর যারা লিখছেন লিখে নেন। এই যে সাইলেন্ট লেটার ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড আমি জাস্ট এক নজরে বলে যাওয়া, আপনারা একটু দেখে নেবেন। এবং এই লিস্ট থেকে আপনারা না হলেও বানান যখন পড়বেন, একটা না একটা কোশ্চেন এখান থেকে কমন পাবেনই পাবেন। ঠিক আছে, সো ক্লাসটা শেয়ার করব, যারা এখনও শেয়ার করেন নাই, নতুন আসছেন, সর্বোচ্চ শেয়ার এবং এঙ্গেজকারীদের মধ্যে পাবেন এলে একটা এক্সপার্ট ইংলিশ বই, আর একটা হচ্ছে এক্সপার্ট লিটারেচার বই। দুইটাই গুরুত্বপূর্ণ, লিটারেচারটা খুব গুরুত্বপূর্ণ, 15তে 15 পাবেন। কি কি আছে সাইলেন্ট লেটার ওয়ার্ড একবার একটু দেখেন, একবার পড়ে নেন। অ্যাবরিজমেন্ট, অ্যাবরিজমেন্ট, এখানে ডি এর উচ্চারণ, ডি এর উচ্চারণ নাই। অ্যাবরিজমেন্ট, ডি এর উচ্চারণ নাই। অ্যাকনলেজমেন্ট, ডি এর উচ্চারণ নাই। অ্যালাইনমেন্ট, এখানে দেখেন জি এর উচ্চারণ নাই।
অ্যানিলেশন, এই যে অ্যানাইলেশন যেটাকে আমরা বলি, অ্যানাইলেশন মানে কি ধ্বংস, এখানে কি এইচ এর উচ্চারণ নাই, অ্যানাইলেশন। অ্যাজমা, টি এর উচ্চারণ নাই, হাঁপানি। বাজেট, ডি এর উচ্চারণ নাই, বাজেট মানে বাজেট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখি এরকম অনেকগুলো লিস্ট আছে, আমি সবগুলো লিস্ট দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। কোনো জ্ঞানের ক্ষেত্রে কার্পণ্যতা হবে না আপনাদের জন্য। দেখেন আর কি কি আছে এখানে, এই যে ডায়াফ্রাম, জি এর উচ্চারণ নাই। ডায়রিয়া, এইচ এর উচ্চারণ নাই। ফোকলোর, এল এর উচ্চারণ নাই। অ্যাসেনশাল, আই এর উচ্চারণ নাই। জাজমেন্ট, ডি এর উচ্চারণ নাই। জুয়েলারি, এই যে জুয়েলারি বানান, ই এর উচ্চারণ নাই, দুইটা লেটার। নাইফ, নাইফ মানে ছুরি বা চাকি, চাকু। নাইফস, কে এর উচ্চারণ নাই, কে এর উচ্চারণ নাই, বুঝতেছেন তো? থাম, ডাউট, এরকম আপনারা কয়টা জানেন লিখেন, লিখেন আপনারা কয়টা জানেন দেখি। বিজ্ঞজনরা লিখবেন, আমরা শিখবো ইনশাল্লাহ, সবাই সবার কাছ থেকে শিখবো। নেক্সট আরও আছে পরের লিস্ট, হ্যাঁ লিস্টগুলো তুলেন, স্ক্রিনশট মারেন, স্ক্রিনশট মারেন, স্ক্রিনশট মারেন। মিম, এই যে দেখেন, এইটাকে আমরা মিমি না বলে কি বলবো বলেন? উচ্চারণ হচ্ছে মিম, লাস্টের ইয়ের কোনো উচ্চারণ নাই। এরপর দেখেন প্রাসঙ্গিক কিছু শব্দ বা ছবিকে বলা হয় মিম। ও এইটার সাথে একটা কথা বলে নেই, হ্যাঁ এই যে দেখেন আপনাদেরকে এই রুলসগুলো পড়াবো আমাদের এই ভোকাপ কোর্সে। মেক, টেক, একজন কমেডি আছে না, কয় মেকি টেকি এরকম। তারপরে হচ্ছে গিভ, বলে গিভই, লাস্টের ই কোথায় গেল? এইটা হচ্ছে মনে রাখবেন, যে সমস্ত ভার্বের শেষে ই থাকে তারপরে ওই লাস্টের উচ্চারণটা সাইলেন্ট থাকে, ওই ইর উচ্চারণ হয় না। যেমন বিকাম, আমরা কি এটাকে ইয়ের উচ্চারণ করি যে বিকামই, নাকি বলি শুধু বিকাম বলি? ঠিক আছে, তার মানে এরকম গিভ, টেক, মেক, যত ভার্ব আছে, যে সমস্ত ভার্বের শেষে ই আছে, আমরা মনে রাখবো এই ইয়ের কোনো উচ্চারণ হবে না, ইয়ের কোনো উচ্চারণ হবে না। ওকে, যাই হোক, এটা আমরা এই নিয়ম থেকে বললাম। এরকম আরও প্রচুর স্পেলিংয়ের রুলস আছে, স্পেলিংয়ের রুলস আছে। ইনাফ, সিসোর্স, নিউমোনিয়া, এই যে পি এর উচ্চারণ সাইলেন্ট থাকবে, বাকিটুক মনে রাখতে হবে। হ্যাঁ, ও আরেকটা উচ্চারণ আছে নিমোনিক, 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 গুরুত্বপূর্ণ। নিমোনিক মানে শব্দ মনে রাখার কৌশল। হ্যাঁ, এই নিমোনিকই কিন্তু আমরা পড়াই। রং, সাইকোলজি, সাবটল, নাকি এটা কি সাবটল হবে না উচ্চারণ সাটল হবে? সাটল। দেখেন আপনি যদি এই সাইলেন্ট লেটার না বোঝেন তাহলে অনেকগুলো শব্দের উচ্চারণও কিন্তু মিসিং হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় মনের অজান্তেই। হ্যাঁ, আজকের ক্লাস কিন্তু এই যে অলরেডি কয়টা শেষ, 10টা এমসিকিউ শেষ, আর 10টা আছে, বেশি না, জাস্ট 40 মিনিটের ক্লাসই শেষ হয়ে যায় আমাদের। 40-45 মিনিট, 50 মিনিট লাগে সর্বোচ্চ। আর সুনামি, টি এর উচ্চারণ নাই। ঠিক আছে, সাটল, সুনামি। এই যে ওয়েডনেসডে, না এটা হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে হবে না, কি হবে বলেন? ওয়েডনেসডে। ওকে, ঠিক আছে, নেক্সট আর দেখাবো না, এখন চলে যাবো পরের কোশ্চেনে। 10, 11, 12। আচ্ছা বলেন, আপনারা কি এরকম ব্যাখ্যা বিশ্লেষণ চাচ্ছেন নাকি ব্যাখ্যা বিশ্লেষণ চাচ্ছেন না? না চাইলে কমিয়ে দেবো, কোনো সমস্যা নেই আমার। হ্যাঁ, এইবার দেখি আপনাদের সাথে ট্রান্সলেশন রিলেটেড 3টা কোশ্চেন করব। অনুবাদ আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ এঙ্গেজমেন্ট যে থাকবেন সে পাবেন এক্সপার্ট ইংলিশ বই, এবং যে দ্বিতীয় হবেন সে পাবেন হচ্ছে একটা লিটারেচার বই। তো শেয়ার করে দিই সবাই। 10, 11, 12 বলেন তো কি হবে ট্রান্সলেশনটা? হ্যাঁ, যারা 11 থেকে 20তম গ্রেডে চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য ট্রান্সলেশন এই ছোট ছোট বাক্যগুলো আসবেই। আর এইটার জন্য তো আপনারা জানেন যে 9 কোড অফ ট্রান্সলেশন নামে একটা বই আছে, সেখান থেকে প্রচুর কোশ্চেন ইনশাল্লাহ কমন পড়বে। 9 কোড অফ ট্রান্সলেশন এক্সপার্টেরই, ওটা চলে আসবে নেক্সট মান্থে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, খুবই সহজ। 9 কোড অফ ট্রান্সলেশনের আপনারা জানেন যে প্রথমে খুঁজতে হবে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এগুলো খুঁজতে হয়, তাই না? সাবজেক্ট কি? আমরা। দেখি কে কোনটা পারেন, দ্রুত লিখেন। উই রেসপেক্ট, উই রেসপেক্ট। সাবজেক্ট খুঁজে পেয়েছেন, ভার্ব খুঁজে পেয়েছেন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট খুঁজে পেয়েছেন, আর এটা হলো ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছেন, তাই না? মুক্তিযোদ্ধাদের, উই রেসপেক্ট কাদেরকে? ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের, ফ্রিডম ফাইটার্স, উই রেসপেক্ট ফ্রিডম ফাইটার্স। প্রতি শুক্রবারে আমি এখানে আসি। ওয়াও, দেখেন এখানকার 9 কোড খুঁজে বের করেন। 9টা কোডের মধ্যে কি কি আছে? প্রতি শুক্রবার, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আমি আসি, এটা হলো সাবজেক্ট।
আশি হলো ভার্ব, মানে ফাইনাইট ভার্ব, রাইট? কোথায় আসে? এখানে আসে। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। ব্যাস, আমরা যখন একটা বাক্যের এই জিনিসগুলো, এলিমেন্টসগুলো খুঁজে পাবো, তখন শুধু আনসার করলে হয়ে গেল। বলেন এখানে কি হবে? প্রতি শুক্রবার আমি এখানে আসি, তাহলে আমি আসি, হ্যাঁ, আই কাম, আমি আসি। এখানে এভরি হিয়ার, তাই না? ম্যানার, প্লেস, আগে প্লেস লিখতে হবে, হেয়ার। এই যে দেখেন আগে কি আছে? প্লেস, তারপর লিখতে হবে টাইম। টাইম কি? প্রতি শুক্রবার, তাহলে লিখতে হবে কি? এভরি ফ্রাইডে, এভরি ফ্রাইডে। উই কেম হিয়ার এভরি ফ্রাইডে। কেম হবে না ভাই, ওখানে হবে কাম, কারণ আসি তো প্রেজেন্ট টেন্স, রাইট? সদরঘাট ঢাকার দক্ষিণে, সদরঘাট ঢাকার দক্ষিণে, সেটাকে আমরা কি বলবো? সদরঘাট, SADARGHAT, সদরঘাট, সাবজেক্ট। এই ধরনের সেন্টেন্সে আপনাদেরকে আমি কিভাবে ট্রান্সলেশন করি দেখেন। এটা হলো সাবজেক্ট, তাই না? প্রতিদিন ক্লাসে থাকেন, অনেক জিনিস শিখবেন, অনেক। সাবজেক্ট, ঢাকার দক্ষিণে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে ভাই এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোথায়? মনে রাখবেন, যে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব দেখা যায় না, সেই সেন্টেন্সে মনে মনে একটা হয় বসাই দিবেন, দেখবেন ফাইনাইট ভার্ব হয়ে গেছে। সদরঘাট হয় ঢাকার দক্ষিণে, এই হ অর্থে এখানে ইংলিশ ট্রান্সলেশন হবে হলো ইজ, ইজ। এখন ঢাকার দক্ষিণে এটা ট্রান্সলেশন করার জন্য ব্যবহার করতে হবে ইন দ্য সাউথ অফ ঢাকা, ইন দ্য সাউথ অফ ঢাকা, ইন দ্য সাউথ অফ ঢাকা। সদরঘাট ইজ ইন দ্য সাউথ অফ ঢাকা, সদরঘাট ইজ ইন দ্য সাউথ অফ ঢাকা, সদরঘাট ইজ ইন দ্য সাউথ অফ ঢাকা। ক্লাসটা একটু শেয়ার করবেন, আমরা একটু ক্যামেরাটা জাস্ট পরিবর্তন করে দিলেই হচ্ছে। তাহলে কি হলো বলেন? সদরঘাট ইজ ইন দ্য ঢাকা, ইজ ইন দ্য সাউথ অফ ঢাকা। দেখেন এই যে কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেনই আপনাদেরকে রিসার্চ করে শিখতে হবে। একটা এমসিকিউ শিখবেন, সেখান থেকে যেন 10টা সলভ করতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ওকে, মুছে দিলাম, সবাই কমপ্লিট, স্ক্রিনশট দিয়েছেন। নেক্সট চলছে হাই ভোল্টেজ মডেল। এখন আমরা মোট 20টা প্রশ্ন সলভ করবো, আর অল্প কটা আছে। 13 নম্বর, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, নেগেটিভ করতে হবে। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটা নেগেটিভ কি হবে ভাই? হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে বেস্ট থাকে তাহলে এটাকে আমরা নো আদার দিয়ে চেঞ্জ করতে পারি। আর নো আদারের পরে আপনি নাউন ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এই বেস্ট শব্দটা যদি সুপারলেটিভ হয়, তাহলে এইটাকে আমরা পজিটিভের মাধ্যমে নেগেটিভ করতে পারি। পজিটিভ ডিগ্রি করার উপায় হলো অ্যাজ ডট ডট অ্যাজ, আর মাঝখানে এই বেস্টের পজিটিভ রূপ হচ্ছে আমরা জানি গুড। সো এমনটা কোথায় আছে সেইটা অ্যান্সার হতে পারে, কোনো সমস্যা নাই, জাস্ট চোখ বুঝে অ্যান্সার করে দেন। বি নাম্বার হয়ে গেছে। ওয়াও, রতন, সবাই পেরেছেন, কোনো সমস্যা নাই। 13 নাম্বার। নেক্সট 14, কোনটি শুদ্ধ বানান? ওকে, আমরা আজকে 2টা বানানের কোশ্চেন দিয়েছি আপনাদের জন্য। 2 নাম্বারটা শেয়ার করেছেন রুনা লাইলা, অপূর্ব, জান্নাতুল মামা। 14 নাম্বার, কোনটি শুদ্ধ বানান? ওকে, এই যে দেখেন আমরা বানানোর ক্ষেত্রে একটা রুলস আপনাদেরকে শেখাবো। রুলসটার নাম হলো ডিভাইড রুল। রুলসের নাম কি বলেন? বানানোর ক্ষেত্রে একটা রুলস শেখাবো, সেটার নাম হলো ডিভাইড রুল। ডিভাইড রুল, এই যে দেখেন ডিভাইড রুল আপনাকে কিভাবে হেল্প করবে। যদি একটা সেন্টেন্সকে সাফিক্স, প্রিফিক্স, রুট 3টা জিনিস ভাঙতে পারেন, তাহলে আপনার বানান খুব মনে থাকবে। এইটার জন্য বানান হচ্ছে, আপনারা জানেন ক্লেইম শব্দটাকে চিনেন। ক্লেইম, ক্লাম হয়ে রয়েছে এখানে, ক্লাম হয়ে রয়েছে এখানে, ক্লেইম হয়ে রয়েছে এখানে। এখন এই যে ক্লেইম শব্দটা, এই ক্লেইম শব্দটা দিয়েই আপনার তৈরি করা হয়েছে এই যে অ্যাক্লেমেশন। এই যে এ, শুধু এ হবে না, এখানে লাগবে হলো এ সি, অ্যাক্লেমেশন। দেখেন এই হলো আপনাদের জাস্ট এটা ডিভাইড রুল। যদি কেউ এই ডিভাইড রুল কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জন্য স্পেলিং সহজ। তাহলে এটা বাংলা কি? বাংলাটা হচ্ছে উচ্চ কণ্ঠে স্বীকৃতি প্রদান। অ্যাক্লেমেশন মানে হচ্ছে আপনি জোরে জোরে বললেন, হ্যাঁ, ওয়ান মোর, মানে আপনি তাকে স্বীকৃতি প্রদান করে আরেকটা গান দিচ্ছেন। এটা হচ্ছে অ্যাক্লেমেশন, অ্যাক্লেমেশন, অ্যাক্লেমেশন। নেক্সট চলে যাচ্ছি আমরা
15 নাম্বার, অল মেন মাস্ট ডাই, সব লোক মরে যাবে, কোনো কথা নাই, মারা যেতেই হবে, কোনো মাপ নাই। আচ্ছা, এখন থেকে ভালো কাজ করতে হবে, ভালো কাজের চেষ্টা চালাতে হবে। অল ম্যান, এই যে আপনারা যে ক্লাসটা শেয়ার করছেন, অন্যকে জানাচ্ছেন, এটা একটা ভালো কাজ, জানেন? কারণ আপনি এটা সাদগায়ে জারিয়া, সে আপনার এই নলেজটা শিখে একটা চাকরি পেয়ে যাবে, তার মানে কি তার এই চাকরি পাওয়ার পিছনে আপনার অবদান আছে, রাইট? তো এই জন্য সবাইকে ভালো জ্ঞান সাজেস্ট করতে হবে। অল ম্যান মাস্ট ডাই, সব লোক অবশ্যই মরে যাবে, এইটার তৈরি করতে বলছে নেগেটিভ। সো মনে রাখবেন, এই যে অল ম্যান মাস্ট ডাই, এই মাস্ট থাকলে আমরা ব্যবহার করতে পারি নর্মালি সেন্টেন্সে, নান দিয়ে শুরু করতে পারি, নান ক্যান অ্যাভয়েড ডেট, এটাকে হচ্ছে জাস্ট অর্থগত বিষয়টা বড়। সো কিছু কিছু ট্রান্সফরমেশনে আপনারা কখনো রুলস দেখবেন না, দেখবেন হলো অর্থ। কি দেখবেন বলেন? রতনচন্দ্র সিং, অর্থ দেখবেন। সো 15 অ্যান্সারটা ডি, গুড। আমরা এখন ঝটপট আগানোর চেষ্টা করব, ঝটপট এখন আপনাদের স্পিডের জিনিসটা নিয়ে যাব। তৌফিক ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, 16 নম্বর, তৌফিক ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু। প্রায় কিন্তু শেষ পর্যায়ে চলে আসি, এখনও যারা শেয়ার করেন নাই সর্বোচ্চ শেয়ার করেন, শেয়ার, কমেন্ট, লাইক এবং পেজে বন্ধুদেরকে ইনভাইট, সর্বোচ্চ এঙ্গেজ যেটাকে বলে, পেজে বন্ধুদেরকে ইনভাইট করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদেরকে অ্যাড মেম্বার করেন, ইত্যাদি কারণে আমরা বেস্ট একজনকে দিয়ে দেব সবচেয়ে ভালো বই এক্সপার্ট ইংলিশ 24, ঘোষণা চলে আসবে পেজে গ্রুপে। আর এইটা পাবেন সেকেন্ডারি যে তৌফিক ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, মনে রাখবেন এই যে উইথ এ ভিউ টু যেখানে থাকবে, উইথ এ ভিউ টু এই ফ্রেজটার ক্ষেত্রে এখানে যদিও টু আছে তথাপিও এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। কেন? মনে রাখবেন উইথ এ ভিউ টু হচ্ছে একটা ফ্রেজ এবং এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে কাজ করে এবং এরপরে যে ভার্বটা আসে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। যদিও এখানে টু আছে তবুও আইএনজি, কারণ হলো এই টু আলাদা কোনো হিসাব না, টু এর হিসাবটা আলাদা নয়, টু এর হিসাবটা হচ্ছে উইথ এ ভিউ টু, পুরোটা একসাথে মনে থাকবে, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। তার মানে তৌফিক ওয়েন্ট টু লাইব্রেরি, লাইব্রেরিতে গেল উইথ এ ভিউ টু রিডিং বুক, বই পড়ার উদ্দেশ্যে। ক্লিয়ার? আকলিমা খাতুন, নেক্সট। বুঝে নিয়েছেন সবাই? 16 পরে চলে আসি, 16 পরে 17, দ্য প্যাসিভ অফ প্লিজ এন্টার দ্য হাউস বাই দিস গেট। ওয়াও, হ্যাঁ, এটা একটা এক্সেপশনাল কোশ্চেন, এক্সেপশনাল কোশ্চেন, যাদের এটা মুখস্থ ভাব আছে তারা পারবেন। প্লিজ দিয়ে সেন্টেন্সটা শুরু করা আছে, প্লিজ, এই ভয়েসটা করে দেন, প্লিজ করেন। ছোট হুজুর রানীর ছোট হুজুর, এই আপনার নাম কি বলছেন? কি মিস্টার সালাম হুসাইনি, সালাম হুসাইনি। আচ্ছা, আমরা কিন্তু রেগুলার ক্লাসে থাকবো, যারা আমাদের এই ফ্রি কোর্সে এঙ্গেজ হয়েছেন আপনারা জানেন, কিন্তু আমরা হচ্ছে একেবারে 3 মাসের একটা সার্কুলারে আপনার ক্লাসগুলো শেষ হয়ে যাবে, সব অল কোর্স কভার হয়ে যাবে। সো প্রতিদিন রাত 10টায় নিজে থাকবেন, বন্ধুদেরকে ইনভাইট করবেন। দ্য প্যাসিভ অফ প্লিজ এন্টার হাউস বাই দিস গেট, এই গেট দিয়ে হাউসে প্রবেশ করো। সেইটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে, মনে রাখবেন যখন প্লিজ থাকবে তখন এইটার বাংলায় আপনারা প্যাসিভে খুঁজবেন ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ থাকলে কি খুঁজবো? আবার বলেন, যদি অ্যাক্টিভে প্লিজ থাকে আমরা প্যাসিভে কি খুঁজবো? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। একটা কথা মনে রাখেন, পৃথিবীর সকল প্যাসিভ ভয়েসে আমরা জানি কি হয় ভাই? ভিথিরি হয়, ভিথিরি হয়, তাই না? আজকে একটা ব্যতিক্রম শিখে নেন, এই সেই ব্যতিক্রম যেখানে আপনারা এই ভার্বের ভিথিরি করতে পারবেন না, এই ভার্বটা থেকে যায় ইনফিনিটিভ স্টাইল অথবা V1 স্টাইল বলতেই পারেন। এই দেখেন অ্যান্সার, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার। দেখেন তো এই ভার্ব কি আর 3 নম্বর রূপ হয়েছে? 3 নম্বর রূপ হয় নাই। তাহলে আমরা যারা বলি যে প্যাসিভ ভয়েস মানেই ভাই ভিথিরি, তাদের জন্য জবাব হলো না ভাই, কিছু ক্ষেত্রে ভিথিরি আসে না, কিছু ক্ষেত্রে ওই ভার্বটা ঠিক রেখে নতুন ভার্বকে নিয়ে এসে ভিথিরি করা হয়। সেটা হলো এই প্লিজ থেকে রিকোয়েস্ট শব্দটা আনা হয়েছে এবং রিকোয়েস্ট ভার্বকে আর এনে ভিথিরি করা হয়েছে। বুঝতেছেন তো লজিকটা? ভিথিরি আছে কিন্তু দুমড়ে মুচড়িয়ে এই প্লিজ এন্টারের মধ্যে নাই, এই প্লিজটাকে ভার্বে রূপান্তর করে তারপর ভিথিরি করা হয়েছে। খুবই এক্সেপশনাল একটা রুলস। সামনে অ্যাডভান্স লার্নিং থেকে কোশ্চেন হবে, এই যে এক্সপার্ট ইংলিশে 450-র উপরে অ্যাডভান্স লার্নিং আছে, চারটেখানি কথা না। নেক্সট চলে যাব আমরা পরের কোশ্চেনে ভাই। 17-18 চলছে, হাই ভোল্টেজ 28, 20টি কোশ্চেন সলভ হবে আর 2টা আছে। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? নিচের কোনটি সঠিক? হিমু আক্তার শিমু, নয়ন দাস, অনেকেই উত্তর করেছেন, হয়তো 2-1 জনের নাম বলতে পারিনি, মন খারাপ করেন না, আগামী দিন বলে দেব।
দ্যাট শার্ট হুইচ বট ইজ ব্লু ইন কালার, দ্য শার্ট দ্যাট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার। কোশ্চেনের আগে বুঝবেন, আন্দাজে উত্তর করা যাবে না, ঠিক আছে? এখানে একটা বিশাল সুন্দর একটা ম্যাটার আছে, উত্তর করতে হবে বুঝে শুনে। সো আমরা একটু কষ্ট করে মনে রাখবো, একটা রুলস আগে বলি, হ্যাঁ? একটা বড় সেন্টেন্স হওয়ার ক্ষেত্রে যে রুলসটা থাকবে সেটা হলো ওই সেন্টেন্সে কনজাংশনের সংখ্যা, আমি আবার বলছি, কনজাংশনের সংখ্যা যদি 1 হয় তাহলে ফাইনাইট ভার্বের সংখ্যা হবে 2। এইটা আগে মুখস্থ করে নেন, মুখস্থ করেন আর বুঝেন একই কথা। কোনো সেন্টেন্সে একটা কনজাংশন থাকলে ফাইনাইট ভার্ব থাকতে হবে কয়টা ভাই? 2টা। মনে রাখেন, কনজাংশন যদি 2টা থাকে ফাইনাইট ভার্ব থাকতে হবে 3টা। ভালো করে বুঝেন, ফাইনাইট ভার্ব থাকতে হবে 3টা। কনজাংশন যদি 3টা থাকে ফাইনাইট ভার্ব থাকতে হবে 4টা। কেন? কারণ ফাইনাইট ভার্ব সবসময় কনজাংশনের চেয়ে একটা বেশি থাকে। আচ্ছা, কেন থাকে সেটা ক্লোজ অধ্যায়ে আরও জানবেন। এইখানে দেখেন এবার কনজাংশন কয়টা এখানে ভাই? একটা। এই সেন্টেন্সে কয়টা? একটা। এই সেন্টেন্সে কয়টা? দ্যাট একটা, হুইচ একটা, 2টা। এই সেন্টেন্সে দ্যাট একটা, হুইচ একটা। ব্যাস, এই রুলস থেকে আমরা কিছু ফরম্যাটে কিছু অ্যান্সার এলিমিনেট করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন যখন 2টা কনজাংশন আপনার ভার্ব লাগবে কয়টা? 2টা। কিন্তু এখানে আছে কয়টা ভাই? হুইচ, বট, ইজ। আচ্ছা, 2টাই আছে, কিন্তু এটার প্লেসমেন্টটা মনে হয় ঠিক নেই। ও, 2টা আছে, সরি, 2টা কনজাংশনে ভার্ব লাগবে 3টা। 2টা কনজাংশনে ভার্ব কয়টা লাগে? 3টা। এখানে আছে কয়টা? 2টা কনজাংশন আছে, কিন্তু ভার্ব আছে মাত্র 2টা। তার মানে সমান সমান হবে না, বেশি হতে হবে ফাইনাইট ভার্ব, রাইট? এইখানে দ্যাট আছে একটা কনজাংশন, হুইচ একটা কনজাংশন, তাহলে আমার ফাইনাইট ভার্ব কয়টা লাগবে ভাই? 2টা কনজাংশন, ফাইনাইট ভার্ব লাগবে 3টা। তো এখানে ফাইনাইট ভার্ব আছে কয়টা? বি একটা বা বি বট মিলে একটা, আর ইজ একটা। 2টা মিলার কোনো সুযোগ লাগবে না, আমার মিলতে হবে না। তো আমার ফাইনাইট ভার্ব বেশি লাগবে রে ভাই। হুইচ আছে একটা, ঠিক আছে, ফাইনাইট ভার্ব এখানে এই একটা 2টা আছে, কোনো সমস্যা নেই, মেনে নিলাম। দ্য শার্ট হুইচ, এখানে একটা কনজাংশন আছে, ফাইনাইট ভার্ব আছে হলো এই একটা 2টা। তার মানে উত্তরটা হবে দুটোর মধ্যে। এখন আপনাকে বুঝতে হবে, যখন কোনো সেন্টেন্সে হুইচ থাকবে, হুইচ বস্তুবাচক শব্দ, ওই সেন্টেন্সে যখন একটা কনজাংশন 2টা ভার্ব, তখন ওই হুইচের অবস্থানটা হবে হলো আপনার হুইচের অবস্থান হবে পূর্বপদের পাশে। পূর্বপদটা কি? পূর্বপদ হচ্ছে হুইচ যাকে রেফার করবে। হুইচ কাকে রেফার করছে? দ্য শার্টকে। এই জন্য ঠিক শার্টকে পূর্বপদ রেখে হুইচ বসবে। কিন্তু এইখানে উল্টো হয়ে গেছে, আগে হয়েছে হুইচ, পরে হয়েছে শার্ট। সো এটা সেন্টেন্সের রিলেট করতে পারে নাই, কিন্তু এই সেন্টেন্সটা রিলেট করেছে। দ্য শার্ট হুইচ হি বট, যেটা সে কিনেছে, ওই শার্টটা ইজ ব্লু ইন কালার, সেটা হচ্ছে কালার, রঙের দিক থেকে ব্লু। ক্লিয়ার? 18 নম্বর রিলেটিভ প্রোনাউন নিয়ে আপনারা আরও যারা বিস্তারিত জানবেন, ইউটিউব চ্যানেল তো আপনারা লিঙ্ক অনেকে সাবস্ক্রাইব করছেন, সেখানে সার্চ দিলেই পাবেন। 19, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এবং আর একটা প্রশ্ন আছে, কিন্তু সবাই এরই মধ্যে দ্রুত কমেন্ট করেন এবং দ্রুত শেয়ার করেন। কে হবে বিজয়ী জানা যায় না, এক্সপার্ট ইংলিশ বই পেয়ে যাবেন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? গুড নাইট, হাউ আর ইউ, আলী টুক অ্যাডমিশন ইনটু দ্যাট কলেজ, হি আস্কড মি হোয়ার আই ডিড গো, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। বলছে কোনটা শুদ্ধ, কোনটা শুদ্ধ? আচ্ছা, আমার মনে হয় এই প্রশ্নটা আপনারা ভুল করবেন, মনে হয়। আমি একটু চেক করি। হ্যাঁ, এই মুহূর্তে যারা ক্লাস আছেন বলেন তো 19 নাম্বারটা কি হবে অ্যান্সার? অ্যান্সার গুড নাইট, হাউ আর ইউ। 19 একজন বলছেন ডি, রতন। তারপরে বাকিরা কি বলতেছেন দেখি। কেউ যদি বলেন যে এইটা ভুল, তাহলে বাকিটা কেন, এইটা সঠিক, বাকিটা কেন ভুল, সেটাও যেন মাথায় থাকে, ঠিক আছে? অধিকারী কৌশিক বলেছেন হচ্ছে ডি নাম্বার। ওকে, মেনে নিচ্ছি। ওয়াও ওয়াও, আপনার দারুণ মেধাবী, ব্রেন কাজ করতেছে। 20টার মধ্যে কার কয়টা হয়েছে জানাইন। বাহাউদ্দিন, আজকে আপনারা বলবেন আমি যে টাইপের কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনগুলো কি আরও কঠিন দিব নাকি ঠিক আছে, সহজ কঠিন মিলানো আছে, ঠিক আছে? শাহরিয়া বলছেন বি নাম্বার। হ্যাঁ, ওয়াও, বি নাম্বার হচ্ছে না। আসেন আমরা আলোচনা করি। হাউ আর ইউ, আপনি কখনো যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো, আপনি কি তাকে বলতে পারবেন শুভরাত্রি? আপনি কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় কি তাকে বলবেন যে তুমি কেমন আছো? নাকি তার সাথে আপনার যখন দেখা হবে তখন বলবেন তুমি কেমন আছো? এই এক্সপ্রেশনটা এখানে ভুল আছে, এখানে হবে হ্যালো। যদি থাকতো হ্যালো ওহে তুমি কেমন আছো, সেটা ছিল সঠিক, ঠিক আছে? 2 নাম্বার, আলী টুক অ্যাডমিশন ইনটু দ্যাট কলেজ। এখানে টুক অ্যাডমিশনে ভুল আছে, এখানে হবে অ্যাড মিট
into, admit into. C নাম্বার, he asked me where did I go, he asked me where did I go, এটা কি ভুল? অবশ্যই ভুল, কারণ WH ওয়ার্ড যদি কখনো সেন্টেন্সের মাঝে থাকে, মানে সাবঅর্ডিনেট ক্লজের সামনে থাকে, ওই ক্লজে অক্সিলারি ভার্বটা কখনো সাবজেক্টের আগে আসবে না। মনে থাকবে, কখনো আগে আসবে না। কেন? কারণ এইটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন, আর এমবেডেড কোশ্চেনে কখনো সাবজেক্টের আগে অক্সিলারি বসে না। অ্যাকচুয়ালি এটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট আগে, তারপরে যাই হলো ভার্ব। সব সময় অ্যাসার্টিভ হয়, কিন্তু এটা ইন্টারগেটিভ হয়ে আছে, অতএব এটা ভুল, সব ভুল। ডি নাম্বার সঠিক। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সে সবসময় সত্য কথা বলে। ওকে, রমেশ চন্দ্র, কে পাবেন? ইনশাল্লাহ যে কোনো একজন পাবেন। আমাদের প্রতিদিনই এরকম বইয়ের ঘোষণা আসে, এই জন্য নিয়মিত ক্লাস করবেন। আজকে না পেলে পরের দিন পাবেন, কোনো সমস্যা নেই, লেগে থাকেন। 20 নাম্বার, তিনি সৎ লোক ছিলেন তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে দেওয়া একটা কোশ্চেন। এই হাই ভোল্টেজ 20 কোশ্চেন আজকে কাটায় 1 ঘন্টা শেষ করলাম। তিনি সৎ লোক ছিলেন তাই না? সো এই কোশ্চেনটা আর আমি অ্যান্সার করব না, এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা করবেন, নাকি করে দিতে হবে? দেখি আপনাদের কি উত্তর আসে, কি উত্তর আসে বলেন। সর্বশেষ, এখন আর ক্লাস শেয়ারের সুযোগ নাই, সময় নাই, এখন শুধু কমেন্ট করতে হবে। লাস্ট কোশ্চেন, সবাইকে কমেন্ট করতে হবে, সবাইকে কমেন্ট করার চেষ্টা করতে হবে। আলামিন, পারভিন আক্তার, যারা এতক্ষণ কমেন্ট করেছিলেন, কেমন লাগছে ক্লাসটা, কেমন লেগেছে বলেন। 20 একজন বলেছেন এ নাম্বার, আধিকারী 20 একজন বলেছেন এ নাম্বার। হয়েছে কি হয় নাই, হয়েছে কি হয়নি বলবো না, একটু পরে বলবো। একজন বলেছেন বি নাম্বার, একজন এ, একজন বি। দেখি সি নাম্বার আছে নাকি কেউ? সি, সি নাই। একজন বলেছেন ডি, ওয়াও, একটা বাকি আছে সি, একটা বাকি আছে সি। সি কেউ নাই, সি কেউ নাই। ওয়াও, আখি আক্তার মিনা বি, তাবাসসুম বাহউদ্দিন রুনা বি। ওকে, বি, অধিকাংশই তো বি। ওয়াও, শামসুল আলম এ। অধিকাংশই যখন বি, তাহলে এই যে সি দিচ্ছেন দেবাশিস চন্দ্র, সি। 4টাই তো উত্তর হয়ে গেল তাহলে। আহা, দুঃখিত, আজকের উত্তর হচ্ছে বি, 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 বাকিগুলো ভুল। হি ওয়াজ অ্যান অ্যানেসম্যান, সে একজন সৎলোক। এই যে যখন ওয়াজ, এম ইজ আর ওয়াজ আর এটা নিজেই মেইন ভার্ব হয়ে যায়, তখন ট্যাগ কোশ্চেনে এটাই সরাসরি অক্সিলারি ওখানে চলে যায়। এখন হয়ে যাবে অজেন্ট হি, অজেন্ট হি, অজ নট হি বা অজেন্ট হি, এটা অ্যান্সার। আর এটা হবে না, কারণ এটা নেগেটিভ করে নাই। এটা হচ্ছে না, কারণ এখানে ওয়াজ থেকে ডি জানার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে না, হি ওয়াজ রিয়েলি অনেস্ট ম্যান, এটা কোনো ট্যাগই হয়নি, কারণ এখানে তো তাই না কথাটা আছে। সো তাই না কথাটার জন্য আপনাকে ট্যাগ স্টাইলে লিখতে হবে। সো সব মিলিয়ে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, সব মিলিয়ে অ্যান্সার বি নাম্বার। ঠিক আছে, এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনা হাই ভোল্টেজ এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে। এই ফ্রি কোর্সে আপনারা যদি এঙ্গেজ হয়ে থাকেন, আপনাদের মঙ্গল। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। পুরো ক্লাসটা যারা দেখেছেন তাদের অবশ্যই অবশ্যই অনেক ধৈর্য ছিল বলে দেখেছেন, সেজন্য ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করছি। এখন আসেন ক্লাস শেষ